হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আজকে আমি সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি। কিন্তু এখন আমার বউ, এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝছেন না তো? চলুন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। আজ থেকে 1 বছর আগে ভাবির আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালিতে থাকতো, আমি, আব্বু, আম্মু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো, দুজনে খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়া নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধু বান্ধব, পড়ালেখা, আড্ডা এইসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসেই আমাদের এই সুখী লাইফটাকেই তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমার ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করে দিলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মু জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য অনেক পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ। প্রথম দেখা যে কারোর পছন্দ হয়ে যাবে, ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটাকেও পছন্দ করে ফেলল। মেয়েটা আমার সাথে পড়তো, অর্থাৎ অনার্স 3য় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল। নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা হয়ে গেল। ভাইয়ার ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুজন দুজনকে অল্প দিনে অনেক ভালোবেসে ফেলল, সেটা ওনার হাব ভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পর ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করল। আমিও ভাবির সাথে অনেক মশকরা করতাম। ভাবি সবকিছু ক্লোজ ভাবে নিত। ভাবিও অল্প দিনে আম্মু আব্বুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসাবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবির আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করত, সবকিছুতে হেল্প করত। ভাবি বাসায় আসার পর থেকে বাসাটা যেন অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পরে ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়া যাওয়ার মতো মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল। বাট নিজের কেরিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পরেই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটাও বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসছে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে একটা অন্য লোক কথা বলল। আমি আপনার ভাই না। আপনার নাম কি জুয়েল? আমি জুয়েল। বাট আপনি কে? আমাকে কিভাবে চিনলেন? আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথেই কাজ করি। আমার নাম রহিম। ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? তোমার ভাই? আমার ভাই? কি কি হয়েছে ভাইয়ের? তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কি বলছেন? এটা হতে পারে না। আমি সকালেও ভাইয়ের সাথে কথা বলেছি। ঠিকই বলছি। কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথেই কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানি প্রায় 13 জন মারা গেছে। বাকিদের অবস্থাও খুব ভালো নয়। না, আমার বিশ্বাস হয় না। আপনি ভালো করে দেখুন, আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দেব? কি বলে বোঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পর
বিধবা হয়ে গেছে। এটা শুনলে ভাবির অবস্থা কি হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, তাহলে কি হবে ওনাদের? না, আমি আর কিছুই ভাবতে পারছি না, মাথাটা ঘুরছে। তাড়াতাড়ি বাসায় যায়। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ায় একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে আমার দুষ্টু দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠল। আমি কোনো কথা না বলে নিচের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমে এসে দরজায় টোকা দিতে লাগলো। কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন? কি হয়েছে? মনে মনে বললাম, কি হয়েছে সেটা যদি একবার শুনতে, তাহলে নিজেকে আর স্থির রাখতে পারবে না। ভাবি যেন কিছু না বোঝে, সেই জন্য বললাম, না কিছু না। না না, কিছু তো একটা হয়েছে। চোখ মুখ লাল কেন? বললাম তো ভাবি, কিছু হয়নি। আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আপনারা খেয়ে নিন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানে যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাই আমার পাশে গল্প করছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখছি, আর চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না। কাঁদতেছিস কেন? কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। মিথ্যা বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার ভাইয়ার ছবি, তারপর বলে, ভাইয়ের কথা মনে করে কাঁদছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এই হঠাৎ করে তোর কি হলো? কিছু না, ভাইয়াকে খুব মিস করছি। পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা। সকাল থেকে তোর ভাই কল দেয়নি, অমন্দি নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে। তুই একটু দেখ তো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করছে। ভাইয়ার কোনো খবর নেই। আমি জেনে ওনাদের কিছু বলতে পারছি না। পরদিন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো। আপনার নাম কি জুয়েল? জি, আপনি কে? আমি কাস্টম থেকে বলতেছি, আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্ট গেলাম। দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়ে রাখছে। দেখে ভিতরটা কেঁদে উঠল। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টম করার জন্য লাশবহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথাই শুনল না। পুলিশের পিছু পিছু হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদে যাচ্ছে। আমারও চোখ দিয়ে পানি ঝরছে। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাইয়ার লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইয়াটা এখনো আসছে। কিছুই হয়নি। কি সুন্দর ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত দেয়। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না, মেডিসিন দেওয়া ওনাদের শরীরে। যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়া লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলছে। আমি আব্বু আম্মুর ভাবিকে কি জবাব দেব? তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবি সহ আশপাশের সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পিছনে দরজাটা খুলে ভাইয়া লাশটা বের করলাম। আম্মু আব্বু ভাবি সবাই এগিয়ে আসলো।
কিরে, অ্যাম্বুলেন্স কেন? আর এটা কার লাশ? আমি আর কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে। ভাবি ঠাস করে বসে যায়। অজর ধারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে চায়নি। একসময় আমি জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমি যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউই হয়তো ভালো থাকবে না। সেদিন থেকে আমাদের পরিবারের মুখের সবার হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়, কারণ আগে ভাইয়ার টাকা দিয়েই সবকিছু খরচ চলত। আব্বুর দোকানটাও বিক্রি করে দিয়েছে। আর আব্বুর এখন যে অবস্থা, তার দ্বারা কোনো কাজই করা পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবন যুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো কোম্পানিতে চাকরিও পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিই। আমার কাজ হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে আনা, মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলে এসআর। ভাইয়ার কথা খুব মনে পড়তো। কত কষ্ট করে ভাইয়াকে টাকা ইনকাম করতে হতো। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলিতে কোনো মতে চললেও আব্বু আম্মুর মেডিসিন কেনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিউশনে নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করেই দিলাম, কিন্তু ভাবিরটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির মা বাবা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করেছে ভাবিকে যেন রেখে দেয়। ভাবিকে এতটাই ভালোবাসতো যে অন্য কারোর ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিউশনি করেই বাসায় আসলাম। রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম। তখনই বাবা মা রুমে আসলো। আরে আব্বু, আসো, ভিতরে আসো। আমার পাশে বস। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে? আরে ধুর, এগুলো কি বলো? তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আব্বু, তুমি কি পাগল হয়েছ? এগুলো কি বলো? আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে বলো? আর আমার কোনো কষ্ট হচ্ছে না। অবন্তীর বাবা আসছিল। কি বললো? ওরে নিয়ে যেতে চাই, এভাবে নাকি দিন যায় না। তুমি কি বললে? আমি তো বলেই দিয়েছি আমি আমার মেয়েকে জীবনেও দেব না। ও আচ্ছা। বিয়ে যদি আবার আসে? আসবে না, টেনশন করার দরকার নেই। তোর কাছে কিছু টাকা হবে? এভাবে কেন বলো? কত টাকা লাগবে সেটা বলো। অবন্তীর বই নাই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেট ও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দিই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। ধুর, এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিচের রুম থেকে চলে গেল। পরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নেই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপর অফিস পর্যন্ত যেতে প্রায় 20 মিনিট দেরি হয়। বস ইচ্ছা মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে রে মালগুলোর রিসিপ্ট কেটে নিয়ে আসছি, সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য। একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি। হাতে অনেকগুলো মালের স্যাম্পল। একটা দোকান থেকে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে। মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবি চোখ দেখে চিনে ফেললাম যে এটা ভাবি হবে। আমি তখন ভ্যান ঠেলছি। ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও না দেখার ভান করে চলে গেলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে।
বাস্তবতা কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরি, টিউশনি সবকিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আছি। অনেকক্ষণ ধরে ঠিকমতো ঘুমোতে পারি না। ভাবি আমার রুমে আসলো। জুয়েল, এই জুয়েল। আরে ভাবি, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। উঠছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করছে, তাই ঘুমটা একটু বেশি হলো। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আরে ধুর, এগুলো কি বলেন? আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আচ্ছা, আপনার পড়ালেখার কি অবস্থা? কথা আমি ঘুরিয়ে নিলাম। মোটামুটি। তুমি আর পড়বে না? দেখি কি করা যায়। কলেজ যাওয়ার মতো তো সময় নেই, পরীক্ষাটা দেব। যদি কপালে পাস লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আসো, খেয়ে নাও। আপনি চান আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছি যেটাতে নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সবকিছু ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করলাম, দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবারও পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর আর মোবাইলও নেয়নি। তারপর লজ্জায় আমাদের কাউকে বলেনি। সবকিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং শখের মোবাইলটা বিক্রি করে দিলাম, সবার অজান্তে। তারপর আব্বু আমার ভাবিকে নিয়ে শপিং এ গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি নিয়ে নিলাম। আম্মুর জন্য শাড়ি, সায়া, ব্লাউজ আরো টুকটাক জিনিস নিলাম। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা 3 পিস, জুতা, কিছু কসমেটিক নিল। তখন আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না? না আম্মু, আমার সবকিছুই আছে। তারপর ওনাদের বাইরে দাঁড়িয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন নিলাম। তারপর ওনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। কি ব্যাপার, সবাই একসাথে? কেন আসতে পারি না? আরে আজব, না পারার কি আছে, আসো। তারপর সবাই এসে বসলো। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেন মোবাইলটা ভাবির হাতে দিলাম। কি এটা? মোবাইল আপনার জন্য নিলাম। আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই। টাকা নষ্ট করলে কেন? সত্যি করে বল তো, তুই টাকা কোথায় পেলি? আমার কাছে জমানো ছিল। মিথ্যা বলিস কেন? সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। মাথা নিচু করে কথাটা বললাম। কেন, তোর এগুলো বিক্রি করতে কে বলেছে? তোমাদের সবার কাপড় চোপড়গুলো পুরনো হয়ে গেছে, দেখতে তো খারাপ লাগে, সেজন্য আর কি। তাই বলে এগুলো বিক্রি করে দেবে? আরে কোনো সমস্যা নেই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না। আর গিটার তো বিলাসিতা ছাড়া আর কিছুই না, এগুলো একটারও দরকার নেই। মোবাইল কেন বিক্রি করলে? এত দামি মোবাইলের এখন কাজ নেই, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই। আর মোবাইলের প্রতি এত শখ নেই আমার, একটা নর্মাল হলে চলবে। কেউ আর কিছুই বলল না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করে দেখছি। কিছুদিন পর আমি শুয়ে আছি। সকাল 10টার মতো বাজছে। সোফা রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি তালই, মানে ভাবির বাবা মা এসেছে। আমি গিয়ে সালাম দিলাম। কৌশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসছে। ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখায় যে। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্না করে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবার সোফা রুমে গিয়ে বসলাম। আমি বসিনি, আব্বু, আম্মু আর ভাবির বাবা মা সবাই বসেছে, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ভাবি আব্বু মানে আঙ্কেল বলল, দেখেন বেআই সাহেব,
যে জন্য আমরা আসছিলাম। জি বেয়াই, বলুন। আমার মেয়েটার বয়স খুব একটু বেশি না, এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহর যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটা মাত্র 2 মাস জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানেন। এখন কথা আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর জীবন চলবে না। তো এখন কি করতে পারি? আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। এভাবে থাকলে তো আর হবে না। না বেয়াই, এটা করবেন না। আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। দেখেন, আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। না বেয়াই, এটা করবেন না। আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। মেয়ে কিভাবে লাইফ কাটাতে পারে আপনিই বলুন। আপনার মেয়ে হলে আপনি কি করতেন? আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা আর এখানে থাকতে দিতে পারি না। অন্ততপক্ষে ওর বাবা হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দিব না। আপনি এসব কি বলছেন? আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন? বাইরে দেওয়ার দরকার নাই, আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দেব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ওর স্বামী নাই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমন হয়? এখন আমি অবন্তীকে ভাবি ডাকি, আর সে নাকি আমার? না, এটা কিছুতেই সম্ভব না। আমার মাথা ঘুরছে। হঠাৎ করে বাবা আমার দুহাত চেপে ধরে বলে, প্লিজ বাবা, তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েকে আমার কাছে থাকতে দে। প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখ, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জুয়েল, বাবা আমার, প্লিজ না করিস না। আমি বাবার হাত ধরে হ্যাঁসূচক মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আব্বু বলল, বেয়াই, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। একটা মানুষ এত ভালো হয় কি করে? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন। আচ্ছা বেয়াই মশাই, বিয়েটা আজকেই হয়ে যাক, আমি কাজী ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি, আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। আচ্ছা, আমি বাজারে গেলাম। কোন রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে, প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসিটা। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে, সেটা নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করেনি। ছোটবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না, আমার কপালেও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে এসেছে টেরই পাইনি। কেউ একজন পিছন থেকে কাঁধের উপর হাত দেয়। তাকিয়ে দেখি বাবা। আব্বু, তুমি এখানে ঘুমাওনি? পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমিই একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কোরবানি দিলাম। তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করছে, আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীর সাথে তোর বিয়ে দিলাম। তুই আমাকে মাফ করে দিস বাবা। ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছ। অবন্তীকে অনেক ভালোবাসি রে, মেয়েটাকে ছাড়া ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা, মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি, মানে অবন্তী, ভাই একটা ছবির দিকে তাকিয়ে কাঁদছে। আমার ঠিক কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না,
আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। বলল, জুয়েল, জি। তোমার সাথে কিছু কথা আছে। বলেন। আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসাবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গায় আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। যেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম, তখনই ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারো দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো। কতটা বাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসাবে না মানতে পারি, তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটার উত্তরও দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমার বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি এইখানে আব্বু আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি, অন্য কোথাও সেটা নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। জানো জুয়েল, আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় অভাগা। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দেব। আমরা যা হিসেবে নয়, বোন হিসেবে থাকতাম। একবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলিটা। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে স্বামী হিসাবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলেই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হলে সে সুখে থাকবে না, সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না। কিন্তু কি ভাবলাম, আর কি হয়ে গেল। আসলে সবকিছু সবার কপালে থাকে না। আমার কপাল যে এতটাই খারাপ হবে আমি কখনোই ভাবিনি। কত সুখে না ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নেই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়ছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়ার আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজে নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস, তুই যে আমার মাথার উপর ছায়ার মধ্যে ছিলিস, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটা তুই আমাকে এনে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাচ্ছিলিস, রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। বাবা আমাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখন আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানে যাই না কেন সব সময় যেন মনে হয় তুই আমার পাশে আছিস। ভাই তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি, চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর। তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অবন্তীকে বউ হিসেবে কল্পনাও করিনি। দেখে রাখার নাম করে আমি নিজে বিয়ে করে ফেলেছি। ভাই
এই ভাই, আর একবার আমাদের মাঝে আয়। আমি সে আর পারছি না ভাই। মা বাবাকেও কিছুই বুঝতে দিচ্ছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে বল। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথাই মুখ দিয়ে আসছে না। বারবার ভাইজার চেহারাটাই আমার চোখে ভাসছে। আরো কিছুক্ষণ কবরের পাশে থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসটাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিল। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনো নাক টেনে কাঁদছে। কি ব্যাপার, আপনি একটু ঘুমাননি? কোথায় গিয়েছিলে? ছাদে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি, না করছে, আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়ছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বলে উঠল, কিরে তুই কই যাস? আব্বু কাজে যাচ্ছি, কালকেও যায়নি। কয়েকটা দিন বাসায় থাক, সবেমাত্র বিয়েটা হলো, আরো কয়েকদিন পরে যাবি। না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নেই, সব বসে থেকে কোনো লাভ নেই। আচ্ছা শোন, বলো। অবন্তীর তো সামনে ফাইনাল পরীক্ষা, কলেজের তো ফিস বেতন সব রয়ে গেল। আচ্ছা, আমি রাতে দিয়ে দেব। কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি, আজকে কলেজে যাবে? যাবে। ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটার জন্য আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে এলাম। কি করব বুঝতে পারছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যেতাম টাকা খরচ করতাম, কত বন্ধু বান্ধব ছিল, আর এখন টাকাও নেই, বন্ধুও নেই। ফাইনাল এক্সাম চলে এসেছে, অথচ কেউ একটু আমাকে জানালোও না। আমারও অনেক ইচ্ছা ছিল অনার্সটা অন্তত শেষ করা, কিন্তু কিভাবে করব? অবন্তী টাকা দেওয়ার মতো টাকা তো আমার হাতে নেই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আসসালামু আলাইকুম বস। কি অবস্থা মিস্টার জুয়েল? কালকে আসুনি যে? বস একটু কাজ ছিল। এত কি কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? চুপ করে দাঁড়িয়ে আছি। যাও, আজকে সবগুলো মাল সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যা হবে। এখনো দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা নাকি? জি বস, একটা কথা ছিল। কি কথা? আমাকে যদি এই মাসে টাকাটা একটু অগ্রিম দিতেন তাহলে খুব উপকার হতাম, আমার খুব দরকার। তোমার কাজ করার দরকার নেই, আসছে উনি কাজ ছাড়া টাকা নিতে। ভালো লাগলে করো, না হলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে এসেছিল। বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়া শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মাল সেল দেওয়ার পর আইমার স্কুল বন্ধুদের সাথে দেখা। কি রে জুয়েল, এইগুলো কি করছিস? আইমার মধ্যে তুই? হাই রে, কতদিন পর দেখা। কি অবস্থা তোর? আমি তো ভালোই আছি, তুই এগুলো কি করছিস? চাকরি নিয়েছি। দূর বেটা, এটা কোনো চাকরি হলো? আর তোর ভাইয়া ইনকাম করে, তোর বাবা ইনকাম করে, তুই এইগুলো কি করছিস? ওকে তো রাজার মতো থাকা দরকার। ছিলাম, বাট এখন প্রজা থেকেও আমার অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? সবকিছু বললাম। কি বলিস তুই? তোর পড়ালেখা শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর পড়া আর হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো অত টাকা আমার কাছে নেই। তোর রেজিস্ট্রেশন করা আছে? বাট সেটা দিয়ে আর কি হবে? তোর পরীক্ষার টাকা আমি দেব, তুই পরীক্ষা দে। ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। কেন? দেখ, আমার টাকা না, এটা সত্যি, কিন্তু কারোর করুণা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই খুব ভালো করে জানিস।
আজকে যদি তোর ভাইয়া দিত তাহলে তুই কি বলতিস? করুণা করছে? মনে কর আমি তোর ভাই, তাই টাকা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না। তুই ভালো কোনো চাকরি পেলে আমাকে টাকা দিয়ে দিবি। ওকে। চল কলেজে যাই, সবকিছু ঠিকঠাক করে আসি। না দোস্ত, তুই যা, আমার এগুলো সেল করতে হবে। তুই গিয়ে আমার নামে টাকা জমা করে দিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। ওকে, তুই বাসায় আসিস। এরপর আইমান চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বসের কাছ থেকে টাকার ঘড়ি বিক্রি করার টাকা নিয়ে টিউশনিতে গেলাম। সেখানে অগ্রিম টাকা নিলাম। সব মিলিয়ে ৬,০০০ টাকার মতো হলো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। রাত প্রায় ১১টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। কিরে, এত দেরি হলো যে? কাজের চাপ ছিল, এই নাও। তারপর টাকাগুলো দিলাম। কি এখানে? তোমার মেয়ের পরীক্ষার খরচ, ৬,০০০ টাকা আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু, একটা কথা বলতাম। মা বলো। জুয়েলের একা ইনকাম দিয়ে তো আর সবকিছু করা সম্ভব না, তাই বলছিলাম কি আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। এই পরিবারে আর কারোর ইনকাম করার দরকার নেই। আমি এখনো মরিনি। যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে, আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি সারাদিন বাইরে থাকি। এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়ো বয়সে দুজনেরই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়ের ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা অবন্তী ডাকছে, জুয়েল, এই কি হয়েছে তোমার? এই রকম করছো কেন? আমার অবস্থা এতই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তি আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুয়ালো। আর কি কি করছে কিছুই মনে নেই। জ্বরের ঘরে কোনো কিছু অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তী ডেকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তী নাস্তাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। এখন কেমন লাগছে? ভালো। তোমরা খেয়েছ? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। ডাক্তার কখন আসলো? আরো আগে। তুই ঘুমিয়েছিলি। অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমি আর কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যায়নি। রাতে ঘুমাতে যাওয়ার সময় সরি। সরি কেন? আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আরে ধুর, এগুলো কি বলেন? আপনার জন্য হবে কেন? ফ্লোরে ঘুমানোর কারণে এমন হয়েছে। প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। দরকার নেই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য। আমি থাকতে পারবো, সমস্যা নেই। আপনি ঘুমান। কিন্তু কোনো কিন্তু না। নিচে ঘুমালে আপনার তো সমস্যা হতে পারে। তখন কি করবেন? সে ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার সুযোগ না দিয়ে উল্টে পাশে শুয়ে গেছি। ফকিন্নি এটা বলতে পারছে না যে আসো আমরা দুজনে খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমালে কি সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমে যেতে পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম আপনি কতদিন এইভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ। আবারও কাজে চলে এলাম। এমন সময় আইমানের সাথে দেখা হলো। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর? ভালোই। তোর কাজ কতক্ষণে শেষ হবে? সন্ধ্যা হবে। আচ্ছা, কাজ শেষ হলে দেখা করিস। অনেকদিন তোর সাথে আড্ডা দিই নাই। আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকেল বেলা আইমানের সাথে দেখা করতে গেলাম। এসেছিস? বল কি অবস্থা? এই তো চলছে। জানিস আগামী মাসে পরীক্ষা। কি? আগামী মাসে পরীক্ষা?
তোর পড়াশোনা কেমন চলছে? পরীক্ষা তো দেওয়ার কথা ছিল না, তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনিনি। প্রিপারেশন কেমন হবে তুই বল। তোর ভাই মারা যাওয়ার পর থেকে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। বাস্তবতা কি জিনিস এখন বুঝছি। তোর ভাবি কেমন আছে? ভাবি না, বউ আমার। বউ মানে? ভাবির সাথে আব্বা আমার বিয়ে দিয়েছে। কি? কখন? আমাকে তো কিছুই বলিসনি। পুরো ঘটনাটা শেয়ার করলাম। এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানালি না। সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। তো আবন্তীর জন্য একটা প্লাস পয়েন্ট, তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? জানি না রে, হয়তো আমিও যোগ্য নয়। তো এখন কি করবি? কি আর করা, এভাবেই দিন যাবে। শোন জুয়েল, এটা কোনো জীবন নয়, তোর একটা ভবিষ্যৎ আছে। এইভাবে তো তোর কিছুই হবে না। তো এখন কি করতাম? আবন্তীর সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক কর। কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। না নিলে ডিভোর্স দিয়ে দে, অন্য কোথাও বিয়ে হলে তখন বুঝবে। ধুর, তুই পাগল নাই? ওরে রাখার জন্য আব্বু আমার সাথে বিয়ে দিয়েছে, আর তুই বলিস ডিভোর্স? ভালোই তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক, ভাবি আর দেওয়ারের মতো জীবনটা কাটা। শোন ভাই, জীবন অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের মুখে আনা যাবে না। দেখ, যা করবি ভেবে চিন্তে কর, আবেগ দিয়ে কোনো জীবন চলে না। আব্বা কি বললো, আম্মা কি বললো, এইদিকে কান না দিয়ে নিজের মনে কি করবি সেটা দেখ। তোর লাইফ আছে, তোকে হ্যান্ডেল করতে হবে। ঠিক। তুই একটা কাজ কর। কি? তুই আবন্তীর সাথে সারাদিন এই ব্যাপারেই কথা বল। কোন ব্যাপার? তোকে স্বামী হিসেবে মেনে নেবে কিনা সেটা। যদি না মেনে নেয় তাহলে তুই বলে দিবি আবন্তীকে যে তুই ওরে ডিভোর্স দিবি। এটা কি করে হয়? সব হয়, তুই কথা বল। এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দিন যাচ্ছে, অবন্তীর সাথে দরকার ছাড়া কথাই বলি না। কেমন যেন অস্বস্তি লাগছে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথে পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপছে। আব্বু আম্মু মামার বাড়িতে গেছে। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। কিছু বলবে? বলো। আপনি কি চান? মানে? মানে আপনি কি আমার কাছে থাকতে চান, নাকি আমার কাছ থেকে মুক্তি চান? কোনটা? জুয়েল, তোমার মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? আপনি উত্তর দেন। এখানে থাকতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না। তাহলে আমাকে স্বামী হিসেবে মানতে আপনার সমস্যা কোথায়? দেখো, আমি তোমাকে আগেই বলেছি এটা কোনোভাবেই সম্ভব না। যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো? আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কথা হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনই আপনাকে কোনো কথা বলিনি। তার মানে এই নয় যে সারা জীবন এভাবেই থাকবো। আমারও তো একটা লাইফ আছে, আমারও তো ইচ্ছে করে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদের বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরদিন থেকেই আমাকে ফ্লোরে রাখছে, তখন কি হবে চিন্তা করেছেন? আপনার সাথে বিয়েটা হয়ে আমার জীবনটাই শেষ। সারাদিন এত কাজ করার পরেও কোনো শান্তি নেই। আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে, হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরো কথাটা বলার আগেই অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর গিয়ে দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামায়নি। যাক, তাতে আমার কি? এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিন বলে দিতে পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, মা বাবাও নেই। বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে।
কি রে, তুই এখানে? কেন আসতে পারি না? আরে ধুর, সেটা না, এই সময় তো তুই আসিস না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। তোকে অনেকবার কল করছিলাম, মোবাইল অফ বলছে, তাই চলে এলাম। আচ্ছা, ভিতরে আয়। তারপর আয়মানকে নিয়ে আবার বাসায় গেলাম। কি রে, কাউকে দেখছি না যে? আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আর তোর বউ? ও ওর বাপের বাড়িতে চলে গেছে। কেন? আমার সাথে ঝগড়া করে। তুই আবার কি করলি? পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো এখন কি সিদ্ধান্ত নিলি? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? এখনো কিছু চিন্তা করিনি। যেটা ভালো মনে হয় সেটাই কর। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়মান চলে গেল। মাগরিবের পর নামাজ পড়ে আর বাসায় আসিনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজে নিজে বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না রে। তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করব বল? ঠিকভাবে আমার যত্ন নি, কিন্তু দেখ কপালটা এত খারাপ যে আমার এই সামান্য চাটুকু আল্লাহ কপালে রাখলো না। ভাই তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কাউকে সুখে রাখতে পারছি না ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরো কিছুক্ষণ ভাইয়ার পাশে থেকে কবরের জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা, তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাটা খুললাম, দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আব্বু কখন আসছো? তার আগে বল, আমার মেয়ে কোথায়? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না যে? ওর বাবার বাড়িতে গেছে, অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আরে আজব, আমি কেন পাঠাবো, ও নিজেই গেছে। অবন্তী আমাদের সবকিছু বলেছে, যা মেয়েকে নিয়ে আয়। নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজে গেছে আবার নিজে থেকে আসবে। এত কথা কেন বলছিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়িতেই যাসনি, এখন যা। এখন গেলে আসবো কখন? তোকে কি একবারও বলেছি এখন চলে আসতে? যা, এখন যখন ভালো লাগবে তখন আসবি, পারলে 2 দিন থেকে আয়। আমি ওখানে 2 দিন থাকি, আর এইদিকে আমার চাকরিটা চলে যাক। হয়েছে, যা এখন। কি আর করার। রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমি? আসো আসো, ভিতরে আসো। ভিতরে গেলাম, শ্বশুরও বেরিয়ে আসলো। সালাম দিলাম, আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এইভাবে হাসতে দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা আমি সেটাই ভাবছি। রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কে একজন আমাকে দেখে ফেলেছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলো। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচয় হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে। তারা বলেছে সেজন্য এসেছো, নিজে থেকে আসোনি। চুপ করে রইলাম। আমি তো তোমাকে প্যারা দিই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। সরি, আসলে সকালবেলা আমার মাথাটা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলেছি। সরি, আমি যেতে পারবো না। সে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়েছে সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার পর এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। কি কথা? তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা কিছু চিন্তা করো। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। বাসাটা খালি খালি লাগে, আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতনির সাথে খেলতে।
আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। কাজটা শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারিনি, আর আম্মু বাচ্চার চিন্তা করছে। আম্মু, দিল্লি এখনো বহু দূর, তোমার কপালে নাতি নেই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অবন্তী আসলো, আমার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবেন? একটা কথা ছিল। বলুন। তুমি আর একটা বিয়ে করো। কি? বিয়ে করব মানে? আপনার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে। আব্বু আম্মু ঠিকই বলেছে, বাসাটা কেমন খালি খালি লাগে। ওনাদের জন্য হলেও বিয়েটা করো। বিয়ে করে লাভ কি হবে? তোমারও মনের আশা পূরণ হলো, আর ওনাদেরও নাতি নাতনি আসলো। শোনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই বিয়ে করে ফেলবো। বিয়ে মানুষের লাইফে একবারই হয়, বুঝলেন? কিন্তু আমার লাইফে তো একাধিক, সেটাকে কি বলবে? শোনেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি তো আর ইচ্ছে করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। হয়নি মানে? কি বলছো? জি, আমি ঠিকই বলছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবর আর ভাবির মতো হয়ে গেল। না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটি হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে তো সেটাও নেই। আমি তো আব্বু আম্মুর জন্য বলতেছি। আম্মুর জাস্ট ইচ্ছা হয়েছে যে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছেটা পূরণ করার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমারও তো ইচ্ছে ছিল ভালোভাবে পড়ালেখাটা শেষ করে ভালো একটা চাকরি করব, মহা ধুমধামে বিয়ে করব, ভাই আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব, প্রতিদিন ভালো মন্দ খাবো। কিন্তু ইচ্ছা কি পূরণ হয়েছে? হয়নি। একজন মানুষের সব ইচ্ছেগুলো পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটা অন্যের সহযোগিতা দিয়েছি। আর ভালো চাকরি, সেটা তো এখন করছি। এই যে গাড়ি ভ্যান ঢেলছি, এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার সেটা তো প্রতিদিনই খাচ্ছি, পানিতে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? আর বিয়ে, সেটার কথা নাই বা বলি। এমন বিয়ে করেছি, ধুমধাম তো দূরের কথা, যাদের সাথে বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই বন্ধুদের গুলোকে এখনো বলতে পারিনি। যেখানে মানুষ বিয়ের পরে সুখী হয়, ভালোভাবে থাকে, সেখানে আমি ছোট্টখাটো একটা ফ্লোরে ঘুমাই। সে একজন মানুষের সব ইচ্ছে পূরণ হয় না। আপনি যে বললেন আমাকে বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে বিয়েতে বসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, না আছে ভালো করে চাকরি, কিছুই নেই আমার। তার উপর যদি শোনে আমি আরো একটা বিয়ে করছি, সেখানে আমাকে মেয়ে তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই দেবে না। আপনি বলছেন বিয়ে করার জন্য? বিয়ে করে খাওয়াবোটা কি? যে টাকা পাই সেটা দিয়ে নিজেও চলতে পারি না। এক বেলা খেলে অন্য বেলা না খেয়ে থাকি। প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই। দুপুরে যেখানে সবাই লাঞ্চ করে, সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই। সেগুলো বাদ দেন। এটা ঠিক যে আমি আপনার আর আমার আব্বু আম্মুর সবকিছু চাওয়া পূরণ করতে পারছি না। যা যা দরকার সেগুলো দিতে পারছি না। কিন্তু কি করব বলেন? আমি অনেক চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সেসব আজাইরা কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনার বান্ধবীর বিয়ে কখন? আগামী সপ্তাহে। ওকে, আমি আব্বুর কাছে 5,000 টাকা দেব, আপনি শপিং করিয়েন, আর বিয়েতে কিছু একটা গিফট দিয়েন। লাগবে না, আমি বিয়েতে যাব না। যাবেন না কেন? তুমি এত টাকা দিয়ে দিলে ঘর চলবে কেমনে? সেটা আপনার না জানলেও চলবে। এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারোর কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ের ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করছে। কি ব্যাপার, আপনি ঘুমাননি কেন এখনো? আমি চুপ করে আছি। কি হয়েছে, কথা বলেন না কেন? না, ঘুম আসছে না। তুমি ঘুমাও।
কিভাবে ঘুমাবো? চিল্লাচিল্লির মধ্যে কি ঘুমানো যায়? সরি, তুমি ঘুমাও। আমি আবারও ঘুমোতে গেলাম। ঘুম আসছে না। অবন্তীর হাতে পায়ে ভাইয়ের ছবিটা দেখে ভাইয়ের কথা মনে পড়ে গেল। ঘড়ি দেখলাম, 2টো বাজে। আমি উঠে বসা থেকে বের হয়ে ভাইয়ার কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম আমার সেই ভাইয়ার স্মৃতিগুলো। কথা বলতাম। বলেন। বিয়েতে তুমি যেতে পারবে? আমি গিয়ে কি করব? আপনার বান্ধবীর বিয়ে আপনিই চান। আমার অন্য বান্ধবীরা সবাই ওদের হাজবেন্ডকে সাথে নিয়ে যাবে। সমস্যা কি? আপনি একা যাবেন? প্লিজ না করো না। আমার কাজ আছে, আপনি নিজেই চলে যাবেন। তুমি না গেলে আমিও যাব না। আমার নিজেরও তো একটা পার্সোনালিটি আছে। তার মানে আপনার পার্সোনালিটি রক্ষা করার জন্য আপনি নিয়ে যাবেন? না, তোমাকে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। আমি যাব না। এমন সময় আব্বু আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? দেখো না আব্বু, তোমার ছেলেকে আমার সাথে যাওয়ার জন্য বলছি, সে নাকি যাবে না। কিরে, সত্যি নাকি? আব্বু, আমার কথাটা শোনো। কোনো কথা শোনার দরকার নেই, তুই বিয়েতে যাবি, এটাই ফাইনাল। কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। সোজা বাসা থেকে বের হয়ে কাজে চলে আসলাম। রাস্তায় আইমনের সাথে দেখা হলো। কি রে জুয়েল, দোস্ত, কি অবস্থা? আছি, তোর কি খবর? সব ঠিকঠাক। কয়দিন পর রেজাল্ট দিবে। কবে দেবে জানিস? মনে হয় 5 তারিখ। তুই জানিস না? না, তোর কাছে শুনলাম। আগের মতো অনলাইনে থাকি না, তেমন কোনো নিউজও জানা নেই। আচ্ছা শোন, তোর জন্য একটা সুখবর আছে। কি? একটা কোম্পানিতে কয়জন সুপারভাইজার নিয়োগ দেবে। তোর ভালো করে রেজাল্ট কর, দেখবি তোর এখানে চাকরি লেগে যাবে। থ্যাঙ্কস দোস্ত। অবন্তী এসেছে? এসেছে। তুই নিয়ে এসেছিস নাকি নিজেই এসেছে? ও নিচে থেকে এসেছে। আমি যখন ওর বাবার বাড়িতে গিয়েছিলাম ওকে আনতে, তখন আসেনি। গতকাল নিজে থেকে এসেছে। তো এখন কি সিদ্ধান্ত নিলি? ডিভোর্স দিবি? জানি না, তবে আমার মনে হচ্ছে অবন্তী ঠিকই আমাকে মেনে নেবে, কিন্তু একটু সময় লাগবে। ভাইয়ার স্মৃতি থেকে আমি নিচেই এখনো বেরোতে পারিনি, আর অবন্তী এত তাড়াতাড়ি কিভাবে বের হতে পারবে? না পারাটাই তো স্বাভাবিক। তাহলে তো ভালোই। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে বস হারামি ঝাড়ি দেবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর কাজে চলে গেলাম। রাতে আসার সময় বেতন নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুর হাতে টাকাগুলো দিলাম। আব্বু অবন্তীকে ডেকে টাকাটা দিল। অবন্তী আব্বুকে বলল, আব্বু, একটা কথা বলতাম। মা বলো। আপনি একটু জুয়েলকে বলে দেন যাতে কালকে আমার সাথে একটু শপিং এ যায়, আমি কিছু গিফট কিনবো। যাবে, সমস্যা কি? এই জুয়েল, কালকে ওর সাথে বের হইস। বাবা, আমার কাজ আছে, আমি পারবো না। পারবি না কেন? আজকে বেতন নিয়েছে, আর কালকে যদি কাজে না যাই, পরের দিন গেলে লাথি দিয়ে বের করে দেবে। তাহলে সন্ধ্যায় যাবি। তখন টিউশনি করানো লাগবে। একদিন না করালে কিছু হয় না, কালকে ওরে নিয়ে শপিং এ যাবি, এটাই ফাইনাল। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পরের দিন কাজে গেলাম। সেখান থেকে এসে রেডি হয়ে অবন্তীকে নিয়ে বের হলাম। বিয়ের পর এই প্রথম অবন্তীকে নিয়ে বের হয়েছি। একটা রিক্সা নিয়ে যাচ্ছে। আমি একটু সরে বসে আছি। তোমার কি আমার পাশে বসতে অস্বস্তি লাগছে? না, কেন? তাহলে ওদিকে চেপে বসছো কেন? আরো ক্লোজ ভাবে বসো। সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর দুজনেই চুপ। নীরবতা ভেঙে অবন্তী বলল, জুয়েল। বলেন। তোমার কি মন খারাপ? না, কেন? গোমরা মুখ করে বসে আছো তাই। ও না, আমি ঠিক আছি। কথা বলতে বলতে শপিং মলের সামনে চলে আসলাম। অবন্তী অনেকগুলো গিফট দেখালো। তারপর একটা চয়েস করে ওটা কিনল। এরপর একটা শাড়ির দোকানে গেল। আমাকে বলল শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। দোকানের মধ্যে অনেক লোক, তাই কিছু না বলে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিলাম। ভাইয়ের সাথে যখন বের হয়েছিল, তখন একদিন অবন্তী ওদের বাসায় যাওয়ার সময় একটা নীল শাড়ি পরেছিল।
সেদিন অবন্তীকে অনেক সুন্দর দেখাচ্ছিল, সাথে ভাইয়া নীল পাঞ্জাবি পরেছিল। দুজনকেই অনেক সুন্দর লাগছিল, তাই অবন্তীর জন্য নীল শাড়িটাই পছন্দ করে দিলাম। তারপর অবন্তী আমাকে বাইরে দাঁড়িয়ে রেখে কোথায় যেন গেছে। অনেকক্ষণ পরে আসলো। কোথায় গিয়েছিলেন? ওয়াশরুমে। আর কিছু নেবেন নাকি রিক্সা ডাকবো? রিক্সা নেওয়ার দরকার নেই, হেঁটে হেঁটে যাব। পাগল নাকি আপনি? হাঁটবেন, তাও আবার এই রাত্রেবেলায়? কেন, রাতের বেলায় হাঁটলে সমস্যা নাকি? সেটা না। এত কথা না বলে হাঁটো। তারপর দুজনে হাঁটতে লাগলাম। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি, আব্বু, আম্মু আর অবন্তীকে খেয়ে আসলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। এসে কিছুক্ষণ আনাগোনা করলো। তারপর বলল, জুয়েল, একটা কথা বলতাম। বলেন। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম, দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কখন নিলেন? এত কিছু তোমার না জানলেও চলবে। হলুদের দিন তুমি এইটা গায়ে দিবে। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। মনে থাকে জানো? আমি আবারও একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না জাগার ভান ধরে শুয়ে রাখলাম, যাতে কেউ কিছু না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাচ্ছে আর কান্না করছে। আমি বুঝেও না বোঝার ভান ধরে শুয়ে আছি। ভালোই লাগছে। বিয়ের পর এই প্রথম ও স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথায় অবাক হয়ে যায়। তাড়াতাড়ি বসা থেকে উঠে খাটে চলে যায়। আমি উপাস করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি। এমন সময় আব্বু আর অবন্তী এসে আমার পথ আটকে দাঁড়ালো। কিরে জুয়েল, কোথায় যাস? কই আবার, এই তো কাজে। কালকে তোকে কি বললাম? আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি? মনে আছে। তাহলে কাজে কেন যাচ্ছিস? সারাদিন বাসায় থেকে কি করব? বিয়েতে যাব সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে খাবি কখন? আরে ধুর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ, সে সন্ধ্যায় গেলে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম। সারাদিন কাজ শেষ করে বিকেলবেলা বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী আগে থেকে রেডি। অবন্তী একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়ে বাড়িতে গিয়ে আমি পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। অবন্তীকে দেখে ওর ফ্রেন্ড জড়িয়ে ধরল। তারপর আমার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর একটা রুমে গিয়ে দেখিয়ে দিয়ে বলল সেখানে যেতে। আমি ওখানে গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগছে না। এদিক দিয়েও হাঁটছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে না তাকিয়ে বলতে লাগলো, ওই মিয়া, চোখে দেখেন না, দিলেন তো শাড়ির 12টা বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তো ওকে দেখেই একটা টাস্কি খেলাম। এটা যে লিমা, আমার ক্লাসমেট। আমাকে দেখে বলতে লাগলো, আরে জুয়েল, তুই? কি রে তুই, কি অবস্থা তোর? আমি তো ভালোই আছি, তোর কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো বিয়েতে আসলি নাকি? তুইও কি সেম? আমার মামাতো বোনের বিয়ে। মাহি তোর কে হয়? অবন্তীর বান্ধবী। অবন্তীকে? তোর ভাবি। কি, তুই বিয়ে করেছিস? আর আমি একটু বললিও না। সরি রে, হুট করে বিয়েটা হয়ে গেছে। হইছে, চল আমার কাজিন গুলোর সাথে তোর পরিচয় করিয়ে দিই। সবার সাথে তো পরিচিত হলাম। অবন্তীর জামাই হিসেবে হইছস, আমার বন্ধু হিসেবে তো আর হইসনি। চল তো। আচ্ছা ঠিক আছে, চল। তারপর লিমার সাথে গেলাম। সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা
কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করছি। অন্যদিকে চোখ পড়তে দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওদের দেখে আরো জোরে জোরে হাসতে শুরু করলাম। অবন্তী হঠাৎ করেই এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। ওই এখানে কি করো? দেখেন না কি করি, আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছ মানে? ওই মেয়েটাকে? ও আমার বেস্ট ফ্রেন্ড। কি, তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে তো কখনো শুনিনি। আপনি কে যে আপনাকে সবকিছু বলবো? আমার পার্সোনাল ব্যাপার আমার কাছেই থাকবে। আচ্ছা, খেয়ে যাও। আপনি খেয়ে নিন, আমি ওদের সাথে খাবো। একটু ভাব নিলাম। কাদের সাথে? আমার ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তী কিছু না বলে রাগ দেখিয়ে চলে। তো ক্লোজ কোন আমার ফ্রেন্ডও নেই। আচ্ছা, দেখি কি করা যায়। দেখি না, কাজটা তোকেই করতে হবে। আর তোর সাথে আরো কয়েকটা মেয়ে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহি রুমে চলে আসলো। অবন্তীও সেখানে ছিল। আমাদের এই অবস্থা দেখে অবন্তী চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলছি। লিমা হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়ছে। এদিকে অবন্তী রেগে লাল হয়ে যাচ্ছে। মনে মনে বললাম, জানু, তোমার মনে ভালোবাসা সৃষ্টি করছি। তারপর আমি, লিমা আর ওর কয়েকটা কাজিন মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করছি। এমন সময় দেখি অবন্তী দূর থেকে আমাকে ফলো করছে। রাতে খাওয়া দাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তী আমাদের টেবিলে ছিল, আরো কয়েকজন মেয়ে ছিল। জুয়েল দোস্ত, তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম? ওর কথা শুনে নিচে আবুল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি, কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনেও কল্পনা করিনি। মনে থাকবে না কেন? তুই কত আমার আঙুলে কামড় দিয়েছিস, দিনগুলো কি এত সহজে ভুলতে পারি বল? মনে আছে আমার জন্মদিনে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি? তোর জন্মদিনের তারিখ আমি কখনো ভুলি না। অবন্তী বারবার আমার দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি টলমল করছে। আমাদের আরো কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই খেয়ে উঠলাম। অন্য মেয়েগুলোও জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়ে বাড়িতে চিল্লাচিল্লির জন্য কোনো কথায় লিমা একটা অদ্ভুত কাজ করে বসল। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে মেখে দিল। আমিও অবন্তীকে দেখিয়ে লিমাকে হলুদ লাগিয়ে দিলাম। লিমার কাজিনগুলো এসে আমার মাথা থেকে শুরু করে হাত মুখ সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেকে দিল। অবন্তী আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল। তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলছি। এমন সময় অবন্তী কোথায় থেকে এসে আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে টেনে রুমে নিয়ে যায়। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। কি ব্যাপার, এভাবে ধরে নিয়ে আসলেন কেন? ওই মেয়ে দেখলে কথা বলতে মন চায়? তাতে আপনার সমস্যা কোথায়? আছে, অনেক সমস্যা। তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না। কেন? সেটা না জানলেও চলবে। আমার যেহেতু কেউ নেই, সেহেতু আমি অন্যদের সাথে অবশ্যই কথা বলবো। না, তুই কারোর সাথে কথা বলতে পারবি না। আর যেন ওই মেয়েটার সাথে না দেখি। সমস্যা কোথায়? বলছি না কথা না বলতে। যদি বলি তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে চর মেরেছো, অন্য মেয়ের সাথে প্রেম করছো। কি? আপনি এই কথা বলতে পারবেন? এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? পরে দেখা যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর আমি পাঞ্জাবিটা খুলে রেখে বিছানা শুয়ে পড়লাম। আপাতত কেউ নেই, একা একা শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবছি অবন্তী এমন রাগ দেখালো কেন? সেও কি আমাকে ভালোবাসে নাকি? ধুর, এটা হয় না। সে আমাকে এখনো দেবরের মতোই দেখে। বুঝতে পারছি না কেন যে অবন্তী আমাকে মেনে নিচ্ছে না। আল্লাহ ভালো জানে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠতে যাব, এমন সময় বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা কি হলো?
আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বাহ, এটা তো মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো। আমি উঠতে গিয়ে উঠিনি, এই প্রথম অবন্তী আমাকে স্পর্শ করল, তাও এমন একটা মুহূর্ত। আমি কেন, পৃথিবীর কোনো পুরুষই এই অবস্থা থেকে উঠবে না। আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি, দেখি অবন্তী কি করে। কিছুক্ষণ চুপ থাকার পর অবন্তী উঠল, উঠেই শাড়ি ঠিক করে নিল। আমি যেন বুঝতে না পারি, সে আস্তে আস্তে করে রুম থেকে চলে যায়। আমি মনে মনে হাসছি। বালিকা নিচের জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, সেটা দেখলে সমস্যা কোথায়? যাক, একটু পর সে আবার রুমে আসলো, আর এসেই, জুয়েল, এই জুয়েল। আমি ঘুমের ভান ধরে বললাম, এই ওঠো, অনেক দেরি হয়ে গেছে। আপনি চান আমি আরেকটু ঘুমাই? না, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো, একটু পর বরপক্ষ এসে যাবে। আচ্ছা, উঠছি। এই, একটা কথা বলেন তো। কি? আপনি কালকে রাতে কোথায় ছিলেন? মাহির সাথে। কেন? না, এমনি। কে একজন আমার পাশে শুয়েছিল, মনে হয় লিমা হবে, রাগানোর জন্য বললাম। কি, আবার ওই মেয়েটার কথা বলছো? তাহলে কে হতে পারে? আপনি কাউকে দেখেছেন? এই নাও তোমার ব্রাশ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। এ কথা বলে অবন্তী একরকম চোরের মতো রুম থেকে চলে গেল। আমি বসে বসে হাসছি। ফ্রেশ এসে নাস্তা করে নিলাম, তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাইরে গিয়ে লিমার সাথে দেখা হয়। কি রে, তুই বেঁচে আছিস? তোর কি মনে হয়? আমার তো মনে হয় তুই মারা গেছিস। তোর রাতটা ভূত হয়ে ঘুমাইতেছে। হঠাৎ করে এই কথা বললি কেন? কালকে রাতে তোর বউ যেভাবে তোরে ধরে নিয়ে গেছে, সেটা দেখে মনে হয়েছে তুই আজকে শেষ। আরে না, তেমন কিছু না। তোকে তো মনে হয় ভালোবাসে। আরে না, অবন্তী নিজেও ঠিক মতো কথা বলে না, অন্য মেয়েদের সাথেও কথা বলতে দেয় না। একটা প্যারার মধ্যে আছি। বুঝছি। আচ্ছা, আর কয়টা ডোজ দেবো রে তোর বউকে? আর দরকার নেই দোস্ত, যেগুলো দিচ্ছিস সেগুলোতে আমার 12টা বাজাচ্ছে। আর দিলে কি হবে আল্লাহ জানে। সমস্যা নেই, হালকা করে একটা দিয়ে দেবো। আচ্ছা, দিস। এমন সময় অবন্তী কল দিল। এই জুয়েল, কই তুমি? আছি, এই বাইরে। বাইরে কি? দরকারের সময় খুঁজেই পাই না। কি বলুন? তাড়াতাড়ি রুমে এসো। কেন? ধুর, তুমি এত কথা বলো কেন? আসতে বলছি, এসো। আচ্ছা, আসছি। তারপরেই কলটা কেটে দিলাম। কি রে, কে কল দিল? তোর ভাবি রুমে যেতে বলেছে। মনে হয় আমাকে তোর সাথে দেখেছে। যা, তোর খবর আছে। তুই দাঁড়া, আমি একটু আসছি। যা, বেঁচে থাকলে দেখা হবে। ওপারে ভালো থাকিস বন্ধু। ফাজিল, থাক, আমি আসছি। তারপর রুমে গেলাম। অবন্তীকে দেখেই আমার চোখ যেন কপালে উঠে গেল। শাড়ি একটাকে উল্টো পাল্টা করে পড়ে আছে। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? এই, তুমি আসছো? কি হয়েছে? দূর, একা একা শাড়ি পরা যায় নাকি? দরজাটা লাগিয়ে এদিকে এসো। দরজা কেন লাগাবো? তো কি, দরজা খুলে শাড়ি পরবো? যাও, লাগিয়ে এসো। আমি গিয়ে দরজা লাগিয়ে আসলাম। এই, শাড়ির আঁচলটা একটু ধরো তো। আমি তো অবাক হয়ে গেলাম, এটা কি বলে? ওই, আবুলের মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে স্বপ্ন নাকি বাস্তব, সেটাই বুঝতে পারছি না। সামান্য শাড়িটা ধরতে বলেছি, এতেই এই অবস্থা। অন্য কিছু বললে কি হতো? অন্য কিছু কি? ওই, এত কথা বলো কেন? যেটা করতে বলেছি সেটা করো। আমি গিয়ে হাঁটু কেটে বসে শাড়ির কুচিগুলো ধরলাম। আপনি শাড়ি পরতে পারেন না? পারি, তবে পুরোপুরি ভাবে পারি না। তাহলে কাল কিভাবে পড়েছেন? বাসা থেকে আসার সময় আম্মু পরিয়ে দিয়েছে। ও আচ্ছা। যাও, তুমি গিয়ে গোসল করে রেডি হয়ে নাও, একটু পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর গোসল করে রেডি হয়ে নিলাম। অবন্তী নিজের হাতেই
আমার শার্টের বুতাম লাগিয়ে দিল। একটা জামায় জামায় ভাব আসলো শরীরে। আমি রেডি হয়ে বাইরে চলে গেলাম। মাহির বাবা ডেকে নিয়ে গেল ওনাদের সাথে একটু দেখাশোনা করার জন্য। আমি ওনার সাথে গেলাম। বরপক্ষ চলে আসলো। খাওয়া দাওয়ার পর শুরু হলো। কাজের মাঝখানে আমি নিজেও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর মাহি মানে পাত্রিকা আনা হলো। মাহির সাথে অবন্তী সহ আরো কতগুলো মেয়ে ছিল। অবন্তীকে দেখে আবারও ক্রাশ খেলাম। কালো একটা শাড়িতে একটু অন্যরকম লাগছে। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। এমন সময় পিছন থেকে কেউ একজন টোকা দিল। তাকিয়ে দেখি লিমা। কি রে, নিজের বউকে কেউ এভাবে দেখে? আরে না, আমি বিয়ে দেখছিলাম। বুঝিয়ে বুঝিয়ে ডাল মে কুছ কালা হে। আচ্ছা বাদ দে, তুই খেয়েছিস? তুই? ভেবেছিলাম আরো পরে খাবো, আম্মু জোর করে খাইয়ে দিছে। ভালো করেছে। এই 15 তারিখে তো রেজাল্ট দেবে, জানিস? কিসের রেজাল্ট? আরে আমাদের অনার্সের পরীক্ষার। ও আচ্ছা, তোর নাম্বারটা দে তো, তোকে অফিসারকে কল দেব। ওকে, এই নে। দোস্ত, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হইছে, চল তোর বউকে একটু রাগিয়ে দিই। কিভাবে? গেলেই দেখবি। তারপর লিমা আমার একটা হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারপর বর আর কনে এর মাঝে বসিয়ে ফটো তোলা শুরু করলো। অবন্তীকে বলল আমাদের ছবি তুলে দিতে। এটা দেখে অবন্তী রাগে লাল হয়ে গেছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমিও একটু রাগানোর জন্য লিমার সাথে ক্লোজ হয়ে বসে ছবি তুলছি। এভাবেই দিনটা চলে গেল। বিকেল বেলা বসে আছি, এমন সময় বস কল দিল। আসসালামু আলাইকুম। জুয়েল, কোথায় তুমি? আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি। কালকে কাজে আসবে? কিন্তু বস, বিয়ে তো এখনো শেষ হয়নি, বউ ভাত বাকি আছে। তোমাকে আর কাজে আসতে হবে না, তুমি বিয়ে খাও। ঠিক আছে, আমি কালকে আসবো। মনে থাকে যেন, না হলে চাকরি ডিসমিস। কলটা কেটে দিল। আমি মনে মনে ভাবছি, সালা লিমাদের ওখানে চাকরিটা একটু পাই, তখন দেখবি তোর এই ব্যবহারের ফল আমি সুদে আসলে দেব। অবন্তীর কাছে গেলাম। একটু এদিকে আসুন তো। আমাকে কেন ডাকতেছো? তোমার তো আর মেয়ে ফ্রেন্ডের অভাব নেই। দেখুন, বাজে কথা না বলে সাইডে আসুন। কি হয়েছে? আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? বস কল করেছিল, কালকের কাজে না গেলে চাকরি থাকবে না। এখান থেকে তোর কাজে যাওয়া সম্ভব না, তাই বলছিলাম আপনি থাকুন, বিয়ে শেষ হলে তারপর আমি এসে নিয়ে যাব। দরকার নেই, দাঁড়াও, আমিও যাব। মানে কি? এখনো বিয়ে শেষ হয়নি? আসলটা শেষ, আর এখানে থেকেও কোনো মজা পাবো না। মাহি তো চলে যাবে, সো দাঁড়াও, আমিও আসছি। কিছু না বলে দাঁড়িয়ে আছি। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। লিমাকে ইশারায় বলেছি মোবাইলে কথা বলবো। তারপর একটা সিএনজি দিয়ে বাসায় চলে আসলাম। কি রে, চলে আসলি যে? বিয়ে শেষ হচ্ছে নাকি? না, কাজ আছে, বস কল করেছিল তাই। তারপর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। আইমানকে কল দিয়ে আসতে বললাম। আসার পর পুরো ঘটনাটা ওর সাথে শেয়ার করলাম। ঠিক তারপর, বাহ, তার মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখনো শিওর না, আরো কয়েকদিন দেখি। লিমার ডোজটা কাজ হয়েছে, না হলে আবন্তী এত সহজে নরম হতো না। বন্ধু, ঠিক বলেছিস, লিমা অনেক হেল্প করেছে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে রুমে গেলাম। দেখলাম অবন্তী বিয়ে তোলা ছবিগুলো দেখছে। আমি গিয়ে কাঁথার বালিশটা নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে বারবার তাকাচ্ছি, সে কিছু বলে কিনা, কিন্তু না, কিছুই বলল না। আমিও শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি, অবন্তী তো কিছুই বলল না, তাহলে বিয়েতে কেন শুয়েছিল একসাথে? মনে হয় এটা অন্যদের দেখানোর জন্য, মান সম্মান রক্ষার্থে এমনটা করছে হয়তো। আমার কপালে এগুলো নেই, তাই এগুলো নিয়ে চিন্তা না করাটাই বেটার। অবন্তী আগেও আমাকে মেনে নেয়নি, এখন নিচ্ছে, আর ভবিষ্যতে নেবে বলে মনে হয় না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাচ্ছি।
এমন সময় আব্বুর সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবে? তোর কাছে কিছু টাকা হবে? তোর মায়ের মেডিসিন শেষ। আমি জানি পকেটে মাত্র 20 টাকা আছে, কারণ যেগুলো ছিল সব বিয়েতে খরচ হয়ে গেছে। যাতায়াত, বিয়ের উপহার, অবন্তী শাড়ি, পুরো মাসের বেতন শেষ। কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, প্রেসক্রিপশনটা আমাকে দাও তো, আমি আসার সময় নিয়ে আসবো। তারপর বাবার থেকে প্রেসক্রিপশনটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ভাবতে লাগলাম কিভাবে করব। হেঁটে হেঁটে কাজে চলে গেলাম। প্রতিদিনের মতো সেই দোকানে মাল দেওয়া আর ভ্যাট ঢেলা। কাজ শেষ করে আসার সময় বসের কাছে কিছু টাকা চাইলাম। সালা টাকা তো দিলই না, উল্টে আরো ঝাড়ি দিল। পরে আয়মানকে কল করে দেখা করতে বলি। ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে আম্মুর জন্য মেডিসিনগুলো কিনে নিয়ে আসছি। এভাবে দিন যেতে লাগলো। কয়েকদিন পর আমাদের রেজাল্ট দেবে। এটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কারণ আমার পরীক্ষা যে খারাপ হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। ফেল করব এটা আমি শিওর। এদিকে অবন্তী রেজাল্টের চিন্তায় শেষ। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। আমি যথারীতি কাজে চলে গেলাম। দুপুরবেলা অবন্তী আমাকে কল দিয়েছে। এই জুয়েল, তুমি কোথায়? কাজে আছি। কেন, কি হয়েছে? রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি পাশ করেছি। কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। এই, তোমার রোল নাম্বার আমি ভুলে গেছি, আমাকে বলো তো। আমি নিজে ভুলে গেছি। অ্যাডমিট কার্ড দেখো। আচ্ছা, দেখতেছি। তারপর কলটা কেটে দিল। পাশে বস ছিল, আর মোবাইলে কথা বলা দেখে উনি বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, ওই মিয়া, কাজ করতে আসো নাকি প্রেম করতে? সরি বস। আরে রাখো তোমার সরি, মোবাইল বন্ধ করো মিয়া। এতই যখন বউ করো তাহলে কাজে আসো কেন? বউয়ের কাছে থাকলেই তো পারো। এই সারার উপর তো রাগ হচ্ছে, সাথে অবন্তীর উপরও। কল দেওয়ার আর সময় পেল না। রেজাল্ট দিয়েছে তো কি হয়েছে, বাসায় গেলেও তো বলা যেত। আমি মোবাইলটা বন্ধ রেখে দিলাম। তারপর কাজ শেষে বসের কাছ থেকে টাকা চাইলাম। উনি মুখের উপর বলে দিয়েছে মাস শেষ হওয়া ছাড়া কোনো টাকা দেবে না। যদি অতিরিক্ত করি তাহলে অতিরিক্ত কাজের টাকা দেবে। আমি আরো 2 ঘন্টা করে 100 টাকা নিলাম। তার হিসেবে নাকি আরো কম পাবো। তারপর গেলাম টিউশন দিতে। পড়ানোর এক পর্যায়ে ছাত্রের মা আসলো। টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি, কিছু বলবেন? এই নাও তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, মাস তো এখনো শেষ হয়নি। জানি, তোমাকে আর আসার দরকার নেই। আমি ওর জন্য নতুন টিচার দেখছি। কিন্তু আন্টি, কেন? তুমি রাত করে আসো, তার উপর দেখে মনে হয় ক্লান্ত। তোমার পড়ানো নাকি ওর কাছে ভালো লাগে না। আর কি? তুমি নাকি ভ্যান গাড়ি ঠেলো। তোমাকে আজকে সকালের ফ্রেন্ডরা সবাই দেখেছে। তারপরে স্কুলে গিয়ে ওকে অনেক রকম কথাবার্তা বলেছে, ঠাট্টা করেছে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। সালা ভ্যান গাড়ির সাথে পড়াশোনার কি সম্পর্ক এখনো আমার মাথায় আসছে না। কিছু না বলে ওই বাসা থেকে বেরিয়ে গেলাম। এবার কি হবে? টিউশনের টাকাটা দিয়ে আব্বু আম্মুর মেডিসিন কিনি। কিন্তু এবার কি হবে? হঠাৎ করে অবন্তী রেজাল্টের কথা মনে পড়ল। আন্টির দেওয়া বেতনগুলো দেখতে লাগলাম। পুরো টাকা দেয়নি, অর্ধেক দিয়েছে। পাশ আসলে সব দিক দিয়ে আছে। অবন্তীর জন্য 2 কেজি মিষ্টি নিলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেল দেওয়ার একটু পরেই দরজা খুলে দিল। অবন্তী আমাকে দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তো পুরো টাস্কি খেয়ে গেলাম। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটু পর আম্মু রুম থেকে বের হয়ে দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে আছে। আম্মু হাসতে হাসতে আমার রুমে চলে যায়। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর অবন্তী আমাকে ছাড়িয়ে বলতে থাকে, জুয়েল, আমি পাশ করেছি। কংগ্রাচুলেশন, এই নিন, মিষ্টিগুলো নিয়ে যান। ওই, আমি পাশ করেছি সেজন্য আমি এত খুশি হয়নি। খুশি হয়েছি এই জন্য তুমিও ভালো পাশ করেছো। কি? তুমিও করেছো, শুধু পয়েন্টটা একটু কম। এটা কোনো ব্যাপার না। আমি আর কোনো কথা না বলে অবন্তীকে কোলে নিয়ে নিলাম। আসলে খুশিতে নিজেকে আর স্থির রাখতে পারছি না। ওকে কোলে নেওয়ার কারণে ও আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সরি,
আসলে এমন একটা খুশির খবর শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। ইটস ওকে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি রুমে চলে গেলাম। মনে মনে ভাবলাম এবার লিমার অফিসে যাব, দেখি চাকরিটা হয় কিনা। ফ্রেশে আব্বু আম্মুর কাছে আসলাম। আব্বু আম্মু দুজনকেই অনেক খুশি। বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। অবন্তী রুমে আসার আগেই আমি শুয়ে পড়লাম। একটু পর সে আসলো, আমার পাশে বসলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে খাটে চলে গেল। অবন্তী ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠলাম। উদ্দেশ্য হচ্ছে ভাইয়ের কাছে যাব। আজকে সব ঠিক আছে। দেখ, শুধু তুই আমাদের পাশে নেই। তোর স্বপ্নগুলো আমি নিজের জীবন দিয়ে হলেও আমি পূরণ করব। জানিস ভাই, আমারও অনেক ইচ্ছা ছিল খুব ভালো একটা রেজাল্ট করার, কিন্তু কি করব বল, সেটা হয়তো আমার কপালে নেই। তারপর যে পাশ করেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুই যদি থাকতিস হয়তো আমিও ভালো কিছু করতাম। তুই চলে যাওয়ার পর থেকে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। এখন বুঝতে পারছি তুই কত কষ্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করেছিস। এত কষ্ট করার পরেও নিজেকে সবসময় হাসি খুশি রেখেছিস। ভাই, তোর জন্য তো আমি কিছু করতে পারিনি। সারা জীবন তুই আমাদের জন্য করে গেছিস। জানিস ভাই, অবন্তী এখন আমাকে মেনে নেয়নি, হয়তো আর নেবেও না, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। সে এখনো তাকে অনেক ভালোবাসে। অবন্তীর জন্য না হয় আমি আমার জীবনটাকে স্যাক্রিফাইস করে দিলাম। সে যেমন থাকতে চায় ঠিক তেমন ভাবে থাকুক। ভাই, আমার টাকা পয়সার কিছু দরকার নেই, শুধু তোকে দরকার। তুই আরেকবার আমাদের মাঝে ফিরে আয়, কখনো তোকে হারাতে দেব না। কোথায় গিয়েছিলে? এই তো একটু বাইরে, ঘুম আসছে না, তাই একটু ঘুরে এলাম আর কি। মিথ্যে বলো কেন, সত্যি করে বলো। ভাইয়ার কবরের কাছে। এত রাতে? জিয়ারত করতে গেছিলাম। কি কি বলেছ তোমার ভাইয়াকে? কিছু না, জাস্ট জিয়ারত করে চলে আসছি। আমি সব শুনেছি। আপনি কিভাবে শুনেছেন? তোমার পিছনে পিছনে গিয়েছিলাম। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বললাম। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাব, এমন সময় অবন্তীর সামনে আসলো।